জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিনিয়ত বিভিন্ন দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। ফলে বাড়ছে মানবিক সংকট, একই সাথে পড়ছে অর্থনীতির উপরে চাপ। তবে এই ক্ষেত্রে জলবায়ু ঝুঁকি বীমা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমি আশেকিন প্রিন্স আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর বিশেষ এই আলোচনা অনুষ্ঠানে। আজকে আমাদের আলোচনার বিষয় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় বীমা, সীমাবদ্ধতা ও সম্ভাবনা। আর এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশেষ অতিথি। দর্শক, আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে আসে আমাদের অতিথিদের সাথে। আমার ডান পাশে রয়েছেন মোহাম্মদ সামিউন নবী, তিনি IWM এর স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড বিজনেস হেড, একই সাথে তিনি ক্লাইমেট ফাইন্যান্স এক্সপার্ট। জনাব সামিউন নবী, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমার সামনে রয়েছেন জনাব নুরুল আমিন, তিনি ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বাংলাদেশের ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স ডিপার্টমেন্টের প্রোগ্রাম পলিসি অফিসার। জনাব নুরুল আমিন, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। জি, তার পাশেই রয়েছেন নাফিসা তাসনিম খান, তিনি অক্সফাম ইন বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম অফিসার। নাফিসা তাসনিম খান, আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাফিসা তাসনিম খান, শুরুতেই আপনার কাছে যেতে চাই। আমরা হেলথ ইন্স্যুরেন্স শুনেছি, স্বাস্থ্য বীমা শুনেছি, কিন্তু ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স এটি নতুন একটি কনসেপ্ট বাংলাদেশের জন্য। তো এই ইন্স্যুরেন্সটা কিভাবে কাজ করে এবং কারা এর বেনিফিশিয়ারি? আপনার প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আসলে বাংলাদেশে ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স বা জলবায়ু ঝুঁকি বীমা এই কনসেপ্টটা নিয়ে যদিও ইদানিং কথা বলা শুরু হয়েছে, কিন্তু এটা নিয়ে 1975 সাল থেকে বিভিন্ন পাইলট কাজ করে আসছে। এই বিমাটা এক ধরনের সূচক নির্ভরশীল অথবা ইন্ডেক্স বেসড বিমা, যেটার মাধ্যমে যে কোনো একটা এলাকার, নির্দিষ্ট এলাকার যে কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরে ওই এলাকার যে প্রান্তিক জনগোষ্ঠী আছে যারা কিনা ওই দুর্যোগে আক্রান্ত বা ওই দুর্যোগের কারণে তাদের জীবন জীবিকার মান বিঘ্নিত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকে ওই দুর্যোগের পরবর্তী সময়ে একটা কম্পেনসেশন অথবা ক্ষতিপূরণ দেওয়ার একটা ব্যবস্থাই হচ্ছে এই বিমাটা। এই বিমা নিয়ে বিভিন্ন ডেভেলপমেন্ট সেক্টরের প্র্যাকটিশনার্স অথবা আমাদের ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিও অনেকদিন ধরে কাজ করে আসছে, কিন্তু এখনও এটা পাইলট ফেজেই আছে আমরা বলবো। এটা বেনিফিশিয়ারি যদি আমরা বলি তাহলে বলা যায় যে এই দুর্যোগগুলোর কারণে যারা প্রাইমারিলি অ্যাফেক্টেড হচ্ছে তারা কৃষক হতে পারে, কৃষি নির্ভরশীল জনগোষ্ঠী যারা আছে। আমাদের দেশে প্রায় 40-42% যে পপুলেশন কৃষি নির্ভরশীল, এই পরিবারগুলো যখন কোনো দুর্যোগের কারণে তাদের জীবনযাত্রার মান ধরে রাখতে পারছে না, অথবা তারা ক্রমান্বয়ে আরও ঋণের যে সার্কেলটা আছে সার্কেলের মধ্যে পড়ে যাচ্ছে, তারা চড়া সুদে হয়তো ইন্টারেস্টের লোন নিচ্ছে, এই কাজগুলোতে এর মাধ্যমে তারা আরও বেশি তাদের যে ফিনান্সিয়াল স্টেবিলিটিটা ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে, তাদের ফুড সিকিউরিটি ইম্প্যাক্টেড হচ্ছে। এই জায়গাটাতে তাদেরকে সাপোর্ট করার জন্য এই ধরনের একটা রিস্ক মিটিগেশন বা রিস্ক ট্রান্সফারিং টুল নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি, যেটা ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স হিসেবে আমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছি আর কি। নাফিসা তাসনিম খান, আপনাকে ধন্যবাদ। জনাব নুরুল আমিন, আপনারা তো দীর্ঘদিন ধরে বাংলাদেশে কাজ করছেন, আমরা শুনতে পেয়েছি যে অক্সফামের সাথে আপনারা জয়েন্টলি একটা পাইলট প্রজেক্ট করেছেন। তো এই প্রজেক্টের আউটকামটা কীরকম পেয়েছেন? ধন্যবাদ আপনাকে, এবং ধন্যবাদ সেই সাথে চ্যানেল 24 এর দর্শকবৃন্দকে, এবং সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই চমৎকার অনুষ্ঠান আয়োজনের জন্য। WFP গ্লোবালি কাজ করে আপনার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য। আপনারা জানেন যে এই খাদ্য নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনার ক্লাইমেট ইভেন্টের কারণে, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের ফলে এই খাদ্য নিরাপত্তাটা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো কিভাবে এই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যায়, অর্থাৎ ক্লাইমেটের যে ঝুঁকিগুলো আছে সেই ঝুঁকিগুলো কীভাবে মোকাবেলা করা যায় এই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য, সেই জন্য WFP 2004 সাল থেকে এই ধরনের একটা চিন্তা ভাবনা শুরু করেন যে কীভাবে আমরা এই ক্লাইমেটের ঝুঁকিগুলোকে মোকাবেলা করে আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি। এবং 2008 সালে আপনার ইথিওপিয়াতে একটা পাইলটিং প্রকল্প হাতে নেন, এবং সেখানে আমরা কি বলবো যে এই প্রকল্পের মাধ্যমে আমরা তাদেরকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা প্রকল্প গ্রহণ করি। বাংলাদেশে আমরা 2019 সাল থেকে আসলে কার্যক্রমটা শুরু করি।
মানে 2008 সালে ইথিওপিয়াতে প্রজেক্টটা শুরু করেছিলেন, যে আউটকামটা আসলো ওটা এখন বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার জন্য আপনার কাজটা শুরু জি জি করেন। জি 2008 সালে যখন আমরা এই প্রকল্পটা ইথিওপিয়াতে বাস্তবায়ন করি এবং সেটা থেকে যে শিক্ষণ, যে লার্নিং, সেটাকে কাজে লাগিয়ে আমরা 2019 সালে আমরা বাংলাদেশে এই ধরনের একটা কার্যক্রম নেওয়ার জন্য চিন্তা ভাবনা করি এবং 2019 সালে আমরা একটা কান্ট্রি কনটেক্সট অ্যানালাইসিস করি। সেই অ্যানালাইসিস করে আমরা দেখি যে এই সেক্টরে, বিশেষ করে ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স প্রমোশনের ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, আবার অনেক সুযোগও আছে। তো আমরা এই সুযোগগুলোকে মাথায় রেখেই আমরা এবং চ্যালেঞ্জগুলোকেও মাথায় রেখে আমরা 2020 সালে আমরা একটা বন্যা বিমা ইন্ডেক্স বেস ফ্লাড ইন্স্যুরেন্স প্রোডাক্ট আমরা ডিজাইন করি এবং এটা ইমপ্লিমেন্ট করি আমরা কুড়িগ্রামের 2টা ইউনিয়নে। একটা হলো রানীগঞ্জ আর একটা হলো আপনার যাত্রাপুর ইউনিয়নে, 2000 পরিবারের মধ্যে। এবং ওই বছরই একটা বন্যা হয় এবং একটা পে আউটও হয়, অর্থাৎ যে আমাদের প্রিডিটারমেন্ট যে ট্রিগার ছিল সেই ট্রিগারটা রিচ করে এবং যে 2000 পরিবার এই বন্যা বিমার আওতায় চলে আসে এবং তারা একটা ক্ষতিপূরণ পায় এবং সেটা অ্যামাউন্টও মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট তারা পেয়েছিল, যেটা আমাদেরকে অনেকটা কনফিডেন্স দিয়েছিল যে এই ধরনের যে ইন্ডেক্স বেস ফ্লাড ইন্স্যুরেন্স, এই যে মেকানিজমটা বা এই ধরনের যে ইন্স্যুরেন্স মেকানিজমটা এটা কাজ করে, যেটা আমাদেরকে অনেকটা কনফিডেন্স দিয়েছিল এবং এটা কমিউনিটির মধ্যেও এক ধরনের একটা কনফিডেন্স গ্রো করে। পরবর্তীতে 2022 সালে এই প্রোডাক্টটাই আবার আমরা একটু ফাইন টিউনিং করি, এটা ট্রিগার লেভেলে বা এটা পে আউট কী হবে বা এটা ফ্রিকোয়েন্সিটা কেমন হবে, এটা আবার একটু ফাইন টিউনিং করে এবং 2022 সালে এটাকে আমরা আবার পাইলটিং করি। কিন্তু সেই বছরে কোনো আপনার বন্যা ছিল না এবং কোনো পে আউটও হয়নি। এটা 2021 সালে কথা বলছি। কিন্তু 2022 সালে গিয়ে আমরা আবার আরেকটা প্রোডাক্ট ডিজাইন করি, সেটা হলো ইন্ডেক্স বেস ক্রপ ইন্স্যুরেন্স। তো আমরা দেখি যে সাধারণত এই ধরনের ক্লাইমেটিক ঝুঁকির ফলে, বিশেষ করে অতি বন্যা বা অতি খরা বা অতি বৃষ্টি, এর ফলে ফসলে অনেক ক্ষতি হয় এবং কৃষক কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই বন্যা, এই আপনার ফসলে যে ক্ষতিটা, সেটা তারা কিভাবে কাটিয়ে উঠতে পারে, সেটার জন্য আমরা একটা কি বলবো যে ইন্ডেক্স বেস ক্রপ ইন্স্যুরেন্স আমরা ডিজাইন করি একটা প্রোডাক্ট এবং আমরা এটা ইমপ্লিমেন্ট করি কুড়িগ্রামে। ওই বছরেই একটা পে আউট হয় ক্রপ ইন্স্যুরেন্সের, যেটা আমাদের যারা আমাদের কি বলবো যে কমিউনিটির যে পিপল যারা এটা পলিসি হোল্ডার, দেখা গেছে তারা এটা মানে আপনার ফ্লাডেরও তারা পে আউট পেলো, আবার দেখা গেছে যে আপনার ক্রপ ইন্স্যুরেন্সেরও পে আউট পেলো। এটা তাদের মধ্যে এক ধরনের একটা কনফিডেন্স গ্রো করে এবং একটা ইন্স্যুরেন্স সেক্টরের প্রতি একটা ট্রাস্টও তাদের মধ্যে তৈরি হয়। এবং আমাদেরও, আমরা যেটা এটা নিয়ে কাজ করছিলাম অক্সফাম এবং ডাব্লিউপি, আমাদের মধ্যেও কিন্তু একটা কনফিডেন্স তৈরি হয় আমাদের লেভেলে। তো তখন আমরা এই ক্রপ ইন্স্যুরেন্স প্রোডাক্ট এবং ফ্লাড ইন্স্যুরেন্স প্রোডাক্ট এটা আবার ফাইন টিউনিং করি, আবার রিভিউ করি। এটা আমরা 2023 এবং 2024 আবার এটাকে ইমপ্লিমেন্ট করি এবং 2024 সালে আপনি জেনে খুশি হবেন যে ওই বছর একটা বড় বন্যা হয়, যদিও এটা আমাদের আনএক্সপেক্টেড, আমরা এক্সপেক্ট করি না, বাট ওই বছর বন্যা হওয়ার ফলে 2000 পরিবার এই আপনার এই বন্যার ফলে যে ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ পান। এটা আরেক লেভেলে কনফিডেন্স দেয় যে এই ধরনের মেকানিজম আসলেই কাজ করে, এটা ওয়ার্কেবল, এটা গভর্নমেন্ট ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট বা আওয়ার ইন্স্যুরেন্স সেক্টর ক্যান থিঙ্ক অ্যাবাউট দ্যাট, যে দিস মেকানিজম ক্যান ওয়ার্ক। অ্যান্ড আমাদের যে ইন্স্যুরেন্স সেক্টরে যারা আছেন, বিশেষ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো, তারা এই ধরনের প্রোডাক্ট ডিজাইন করতে পারে, তারা ইমপ্লিমেন্ট করতে পারে। আমাদের গভর্নমেন্টেরও একটা দায়িত্ব আছে যে গভর্নমেন্ট কীভাবে এই ধরনের প্রোডাক্ট ডিজাইনিংয়ের ক্ষেত্রে বা ইমপ্লিমেন্টের ক্ষেত্রে যে পলিসি বা গাইডলাইন বা ফ্রেমওয়ার্ক থাকা দরকার, সেটা নিয়ে গভর্নমেন্টেরও কাজ করা দরকার। এর ফলে আমরা 2025-এ এসে, আপনার কাছে আবারও আসবো, জাস্ট একটা মিনিট, 2025-এ এসে আমরা এটাকে আরেকটু এক্সপান্ড করি। আমরা পাইলটিং করি আপনার ফ্লাড ইন্স্যুরেন্সের, এগেন ক্রপ ইন্স্যুরেন্সের, এবং আপনার আরেকটা প্রোডাক্ট ডিজাইন করি ফর কোস্টাল এলাকায়, অর্থাৎ কোস্টালে যে সাইক্লোন যে ঝুঁকিটা, এই সাইক্লোন এর ঝুঁকিটাকে মোকাবেলা করার জন্য আমরা একটা সাইক্লোন ইন্ডেক্স বেস সাইক্লোন ইন্স্যুরেন্স প্রোডাক্ট ডিজাইন করি। কী বলবো যে আরেকটা ইনিশিয়েটিভ নেই, দিস ভেরি নিউ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ, সেলফ হেল্প কোঅপারেটিভ ইন্স্যুরেন্স। এটা আমরা কক্সবাজারে হোস্ট কমিউনিটিতে এটা আমরা পাইলটিং করি। পাশাপাশি আপনারা জেনে খুশি হবেন যে 2026-এ গভর্নমেন্ট
আরেকটা পাইলটিং প্রোডাক্ট ইনিশিয়েট করে উইথ দ্য সাপোর্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক। অর্থাৎ আমাদের যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স এবং ওয়ার্ল্ড ব্যাংক তারা যৌথভাবে একটা প্রকল্প হাতে নেয়, অর্থাৎ ম্যাক্রো লেভেলের একটা ইন্স্যুরেন্স প্রোডাক্ট ডিজাইনিংয়ের জন্য। ডাব্লিউপি এই জায়গাটাতে তাদেরকে টেকনিক্যাল এবং অপারেশনাল সাপোর্ট দিচ্ছে। এটা আমাদের আরেকটা অ্যাচিভমেন্ট আমি বলবো। সো অল টুগেদার আমি বলবো যে ওভার দ্য লাস্ট 5-6 years উই হ্যাভ এ লট অফ লার্নিংস, লট অফ এক্সপিরিয়েন্স, লট অফ লেসন্স উই ক্যান শেয়ার লেটার। তার মানে জলবায়ু ঝুঁকি বিমা কাজ করছে তৃণমূলে। জি জি, ধন্যবাদ নুরুল আমিন। জনাব সামিউন নবী, আপনি তো এই প্রজেক্টে টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন। তো জলবায়ু পরিবর্তন বা দুর্যোগ বিষয়টি একটু সায়েন্টিফিক একটি বিষয়। আসলে কোন ব্যক্তি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হলো সেটা আসলে আপনারা কিভাবে এটাকে ক্যালকুলেট করেন, অথবা কতটা জটিল এই প্রক্রিয়াটা? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ চ্যানেল 24-কে। অবশ্যই একটা খুবই যুগোপযোগী সময়ে টপিক আপনারা চুজ করা হয়েছে এবং এটা নিয়ে আসলে কাজ করার অনেক সুযোগ আছে। আপনি যেটা বললেন যে যখনই একটা বিমা প্রোডাক্ট নিয়ে কাজ করা হয় তখনই সবচেয়ে বড় চ্যালেঞ্জটা দেখা যায় যে দুইটা জিনিস, অ্যাকচুয়ালি কারা এফেক্টেড হয়েছেন এবং ক্ষতির পরিমাণটা কতটুকু কোয়ান্টিফাই করা যায় কিনা। এটা যত আমরা রিয়ালিস্টিক্যালি করতে পারবো ততটাই আপনার এই প্রোডাক্টগুলো সাকসেসফুল হতে পারে। এখন এটা করতে গেলে আপনাকে যে টেকনিক্যাল ক্যাপাসিটিতে থাকা দরকার, যে আপনার নো হাউটা থাকা দরকার, সেটা বাংলাদেশে আমাদের আইডব্লিউএমের এটা আছে। আমরা এটা সাপোর্ট দিয়ে যাচ্ছি সরকারকে, ডেভেলপমেন্ট পার্টনার যারা আছেন, যারা আমাদের আইএনজিওগুলো আছেন, তাদেরকে আমরা সাপোর্ট দিয়ে যাচ্ছি। 2010 থেকে আমরা এটা কাজটা করে আসছি এবং আপনি জানেন মনে হয় বাংলাদেশে যে যতগুলো আপনার ফ্লাড ফোরকাস্টিংগুলো করা হয় এটা আইডব্লিউএম এই ইঞ্জিনটা তৈরি করে রেখেছে। এবং আমরা আমাদের এই সক্ষমতা শুধু বাংলাদেশে না, আমরা বাংলাদেশের বাইরেও আমরা এই টেকনোলজিক্যাল সাপোর্টটা প্রোভাইড করে থাকি। আমাদের নেইবারিং কান্ট্রি ইন্ডিয়াতে আছে, বিহারে আমরা এটা করে দিয়েছি, তাজিকিস্তানে আছে, নেপালে আছে, আমরা এটা করে দিয়েছি। এখন এইটাকে আপনার কোয়ান্টিফাই করতে গেলে যে টেকনোলজিটা দরকার সেটা আগে ছিল না, বাট এখন আমরা নিজেরাই এটা ডেভেলপ করেছি, নিজেদের কাছে আছে। এবং এখন এটার সাথে যখনই এই টাইপের প্রোডাক্টগুলো আসছে, নতুন ডাইনামিক্স আসছে এবং আমাদের নতুন নতুন টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টও হচ্ছে। যেমন দেখেন আমাদের যখন লাইডার আমাদের আছে, আমাদের ড্রোন যে আছে, ভেরি সফিস্টিকেটেড ইকুইপমেন্টস আমাদের আছে। সো আমরা আমাদের যে স্টেট অফ দি আর্ট যে মডেলিং টুলগুলো আছে সেটা দিয়ে আমরা খুব দ্রুত আমি অ্যাসেস করে বলে দিতে পারি, আচ্ছা ঠিক আছে এই নেবারহুডের কতটুকু জায়গায় ইনান্ডেটেড হয়েছে এবং কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই টেকনোলজিটা আমাদের কাছে আছে বলেই আমরা এখন খুবই আশাবাদী এই যে আপনার বিমার যে প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আরও সাকসেসফুল করার জন্য। ধন্যবাদ মোহাম্মদ সামিউন নবী। নাফিসা তাসনিম খান, আপনারা তো দীর্ঘদিন ধরে একটা পাইলট প্রজেক্ট করেছেন, তো সেখানে আপনারা কি চ্যালেঞ্জগুলো দেখেছেন এবং চ্যালেঞ্জগুলো মিটিগেট করার ক্ষেত্রে কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে? আমাদের পাইলটের কথা যদি বলি, অক্সিমিন বাংলাদেশ ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স বা জলবায়ু ঝুঁকি বিমা সংক্রান্ত পাইলট শুরু করে 2011 সালে রিকল নামে একটি প্রজেক্টের মাধ্যমে। এই প্রজেক্টে ছিল হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর লাইভলিহুড এবং তাদেরকে কীভাবে স্বনির্ভরশীল আত্মনির্ভরশীল করা যায় সেই প্রচেষ্টার জন্য, এবং তার একটা পার্ট হিসেবে ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্সকে আমরা পাইলট করি। পরবর্তীতে জামালপুর, সিরাজগঞ্জ এই এলাকায় ফ্লাড ইন্ডেক্স ইন্স্যুরেন্সের পাইলট করার পর 2019 সাল থেকে অক্সিমিন বাংলাদেশ ডাব্লিউএফপির সাথে কাজ শুরু করে, যেখানে ওয়েদার ইন্ডেক্স ইন্স্যুরেন্স এবং ফ্লাড ইন্ডেক্স ইন্স্যুরেন্স নিয়ে কাজ করেছি এবং কিছু সাকসেসফুল রেজাল্টও দেখতে পেরেছি। এই পথ চলার মধ্যে আমরা বেশ কিছু চ্যালেঞ্জও দেখতে পেয়েছি, যেটা স্যার যেরকম বলছিলেন যে আমরা এই মুহূর্তে ফ্লাড ইন্ডেক্স ইন্স্যুরেন্স বা কে সাপোর্ট করার জন্য, ফ্লাডকে রিড করার জন্য অনেকগুলো টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে, অনেকগুলো টুল তৈরি হয়েছে যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে কি একটা এলাকা কতটুকু পানির নিচে তলিয়ে গেল অথবা ফ্লাডের পানি কতদিন পর্যন্ত ওই এলাকায় ছিল। কিন্তু আমরা যদি বলি যে ওয়েদারের অন্যান্য যে প্যারামিটারগুলো, যে টেম্পারেচার বলেন অথবা অতিরিক্ত বৃষ্টিপাত বলেন, স্পেশালি উইন্ড স্পিডের কথা যদি বলি, এগুলোর জন্য খুবই লোকালি আমাদের কোনো ডেটা পেতে হলে আমরা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বা বিএমডি, বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের উপর তথ্যের উপর আমরা নির্ভরশীল। কিন্তু এই তথ্যগুলোর জন্য যে স্টেশনগুলো দরকার, আমরা দেখতে পাচ্ছি যে এটা আসলে খুব বেশি সাফিসিয়েন্ট না। একটা স্টেশনের 10 কিলোমিটারের পরে গেলে পরে ওই এলাকার যে চিত্র সেটা ওই স্টেশনটা ভালো করে আমাদেরকে প্রতিফলিত করতে পারছে না। সেই জন্য আমরা স্যাটেলাইট বেসড যে ইনফরমেশন বা ডেটার দিকে আমরা আস্তে আস্তে নির্ভরশীল হচ্ছি। তো আমাদের লোকালি যখন আমরা কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে যাই,
উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমরা সাইক্লোনের প্রোডাক্টে যখন ডাব্লিউএফপির সাথে কাজ করছিলাম, আমাদের মনে হচ্ছিল যে আমাদের সাইক্লোনের যে সিগন্যালগুলো আছে সেটা দিয়ে যদি আমরা একটা বিমা পণ্য তৈরি করতে পারতাম, তাহলে মাঠ পর্যায়ে সেটা বোঝার জন্য এবং অন্যান্য যে এমার্জেন্সি রেসপন্স বা ত্রাণ সহায়তা যায় সেটার সাথে অ্যালাইন করতে আমাদের সুবিধা হতো। কিন্তু দেখা গেল যে সেই সিগন্যালগুলো সঠিক সময়ে পাওয়া বা সিগন্যালগুলোকে ভেঙে ভেঙে আমরা যখন বৃষ্টিপাতের পরিমাণ এবং উইন্ড ডিরেকশন পেতে চাচ্ছি, তখন ওই ডেটাটা আমাদের হাতে আসতে এত সময় লাগছে যে ওই একটা ঘটনা ঘটে যাওয়ার পরবর্তীতে খুব তাড়াতাড়ি যে বিমা দাবি দিয়ে দেওয়ার জন্য এই একটা প্রক্রিয়ার মধ্যে আমরা আছি, তাড়াতাড়ি বিমা দাবিটা আর দেওয়া সম্ভব হচ্ছে না। অনেক সময় লেগে যাচ্ছে ডেটা আসতে, এবং সেই ডেটাটাকে অ্যানালাইসিস করে ক্লেম কত হলো সেটাকে অ্যানালাইসিস করে মাঠ পর্যায়ে টাকা চলে যেতে আসলে অনেক সময় লেগে যাচ্ছে। তো আমরা ইন্ডেক্স বেসড ইন্স্যুরেন্স পুরো বিশ্বে আসলে খুব দ্রুত বিমা দাবি দিতে পারবে বলে এই ধরনের প্রোডাক্টগুলো প্রচলিত হয়েছে। কিন্তু আমাদের দেশে এই ডেটা চ্যালেঞ্জের জন্য দেখা যাচ্ছে যেটাকে খুব সহসাই আমরা বিমা দাবিটার জায়গাটাতে সময়টাকে কমিয়ে আনতে পারছি না। এটা ছাড়াও আমরা বিমা সম্পর্কে যেহেতু আমরা কথা বলছি, বিমার যে গ্রহণযোগ্যতা এবং বিমা সম্পর্কে যে অ্যাওয়ারনেস, জেনারেল অ্যাওয়ারনেস আছে, সেটাও মাঠ পর্যায়ে অনেক ঘাটতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে মাঠ পর্যায়ে প্রথমে বিমা নিয়ে কথা বলতে গেলে পরে তাদেরকে মানে একটা পজিটিভ অবস্থায় নিয়ে আসতে হয়। সেটার জন্য পাইলটের রেজাল্টগুলো আমাদেরকে অনেকটা হেল্প করেছে। কাউন্সিলিং করতে হয়, তাদের সাথে আমরা উঠান বৈঠকে কথা বলছি, তাদের ম্যাস অ্যাওয়ারনেসের জন্য আমরা দেখা যাচ্ছে যে লোকনাট্য, লোকগীতি বা এরকম ম্যাস অ্যাওয়ারনেসের জন্য বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করছি। মাঠ পর্যায়ে আমরা ইউএনও, ইউনিয়ন পরিষদ, তাদের সাথে কন্টিনিউয়াসলি কথা বলছি, তাদেরকে কাউন্সেলিং করছি এবং সেন্সিটাইজ করছি যাতে করে তারা বিমাটাকে অন্তত নেগেটিভলি না নিয়ে একটা তাদের হেল্পফুল একটা টুল হিসেবে কনসিডার করে। এবং এটা ছাড়াও আমরা যদি বলি যে ইমপ্লিমেন্টেশনের যে সমস্যা, সেটা হচ্ছে যে এই যে প্রিমিয়ামের টাকাটা যখন আমরা বলছি যে একটা পণ্য তার কাছে নিয়ে যাচ্ছি, এইটা তাকে এই সুবিধাটা দেবে, কিন্তু এটার দাম হয়তো 1000 টাকা, কিন্তু যে পরিবারকে আমি এই সুবিধাটার আওতায় নিয়ে আসতে চাচ্ছি তারা আসলে ওই 1000 টাকা দিয়ে তাদের জন্য যে একটা সুরক্ষা ব্যবস্থা কিনবে, সেই পর্যায়ে তারা আসলে তাদের আর্থিক তারা ওরকম আর্থিক স্বাবলম্বী না। তো এরকম একটা দামি প্রোডাক্ট তাদেরকে অফার করার ক্ষেত্রেও আমাদেরকে চিন্তা করতে হচ্ছে যে আমরা এটাকে আরও কম দামে বা তাদের অ্যাফোর্ডেবিলিটি রেঞ্জের ভিতরে কি করে নিয়ে আসতে পারি। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 100-200 টাকার যদি একটা ইন্স্যুরেন্স প্রোডাক্ট হয়, যেটা আমরা হেলথ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে দেখতে পাই যে একটা কভারেজ, একটা ম্যাস কভারেজ থাকে, এটা যেহেতু ক্যাটাস্ট্রফিক কভারেজ দেওয়ার জন্য তৈরি করা, এই প্রোডাক্টগুলো অতটা কম দামের হচ্ছে না। এখানে আমরা অ্যাফোর্ডেবিলিটি এবং এটার প্রাইস, এটার ব্যালেন্স করার ক্ষেত্রে আমরা বেশ হিমশিম খেয়ে যাচ্ছি। যে জায়গাটায় অক্সফামের একটা বড় কাজ করার বা অ্যাডভোকেসির জায়গাই হচ্ছে ক্লাইমেট জাস্টিস প্রতিষ্ঠা করা, যেখানে আমরা বলতে চাচ্ছি যে মানুষগুলো আসলে এই ক্ষতির সম্মুখীন হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের নিজেদের সুরক্ষা ব্যবস্থার জন্য তারা নিজেদের পকেট থেকে আবার টাকা দিয়ে তাদের সুরক্ষা ব্যবস্থা করবে, সেটা সাপোর্ট আমরা করছি না। এজন্য আমরা চাই যে দাতা সংস্থাগুলো কাজ করছে, ডেভেলপমেন্ট সেক্টর প্র্যাকটিশনার যারা কাজ করছে, গভর্নমেন্ট এখানে যারা কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, সেই জায়গা থেকেই ভাতার মাধ্যমে হোক, ভর্তুকির মাধ্যমে হোক, অথবা এই জিনিসটাকে গভর্নমেন্ট যদি আপটেক করে, এটাকে সেন্ট্রালি যদি রান করা হয়, সেই জায়গা থেকে হোক, এটা যেন কোনোভাবেই প্রান্তিক জনগোষ্ঠীর পকেট থেকে টাকা দিয়ে তাদেরকে এটা কিনতে না হয়, সেই জায়গাটায় আমরা কাজ করার চেষ্টা করছি। টাকার কথা বলছিলেন, এই প্রিমিয়ামটা কি পরিমাণ আসলে দিতে হয়? এই প্রিমিয়ামটা আসলে ডিপেন্ড করে যে কী ধরনের কভারেজ সে নিতে চাচ্ছে। আমরা এটা একটা সিজনাল কভারেজ হিসেবেই ডিজাইন করি। আমরা একটা নির্দিষ্ট সিজনের জন্য, হয় বর্ষার মৌসুমের জন্য, অথবা সাইক্লোনের মৌসুমের জন্য, অথবা বন্যার মৌসুমের জন্য আমরা একটা প্রোডাক্ট ডিজাইন করছি, যেটা যে ধরনের যত বেশি সময়ের জন্য কভারেজ দিবে এবং ওই ঘটনাটা ঘটার ফ্রিকোয়েন্সি যত বেশি এবং সেটার ইম্প্যাক্ট যত বেশি, প্রিমিয়ামটাও তত বেশি হয়ে যায়। তো আমি যদি বলি যে যে ঘটনাটা গত 10 বছরে 10 বছরই হয়েছে, সেটার প্রিমিয়াম
যত বেশি হবে, যে ঘটনাটা গত 10 বছরে হয়তো 5 বার বা 6 বার হয়েছে, সেটা প্রিমিয়ামটা তত বেশি হয় না। তবে আমাদের কাজ করার এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা বলতে পারি যে ফ্লাড ইন্ডেক্স বা সাইক্লোন ইন্ডেক্স প্রোডাক্টগুলো অনেক বেশি দামের বা প্রাইসটা অনেক বেশি, প্রিমিয়ামটা অনেক বেশি। 2000 থেকে 2500 টাকা পর্যন্ত এই প্রিমিয়ামটা হতে পারে। আবার আমরা যখন আলু বা বোরো ধান বা আমন ধান এরকম কোনো স্পেসিফিক ক্রপ স্পেসিফিক কোনো প্রোডাক্ট ডিজাইন করছি, তখন সেটার দাম আমরা দেখতে পাচ্ছি যে 300-400 টাকা থেকে শুরু করে কভারেজের উপর ডিপেন্ড করে, মানে কী ধরনের পেরিলকে আমি কভার করছি সেটার উপর ডিপেন্ড করে 700-800 টাকা তো পর্যন্ত হয়তো হতে পারে। কৃষকরা এই অনুষ্ঠানে দেখছেন, তো আপনি বলছিলেন যে 2000 বা 250-2500 টাকা দিতে হয়, এটা কি মান্থলি নাকি ইয়ারলি দিতে হবে? এটা তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং সিজনের এর জন্য শুরুতে ইন্স্যুরেন্স কভারেজ যেরকম আপনি একটা নির্দিষ্ট টাইমের জন্য আপনার নিজেকে সুরক্ষিত করছেন, সেই টাইমের আগেই ইন্স্যুরেন্সের নিয়ম অনুযায়ী আপনাকে প্রিমিয়ামটা জমা দিতে হয়। তো এটা একটা সিজনের জন্য এককালীন তারা এই টাকাটা, এই প্রিমিয়ামটা নির্ধারিত করা হয়। বর্তমানে যদিও আমরা প্রজেক্টের থেকে ডাব্লিউএফপি সাবসিডাইজ করছে, কিন্তু যদি এটাকে গভর্নমেন্ট যদি শুরু করে বা আপটেক করে, সেন্ট্রালি যদি এটাকে আপটেক করা হয়, সেক্ষেত্রে এটা সিজনাল একটা কভারেজ হবে এবং সিজনের শুরুতে একবারই এটা প্রিমিয়ামটা জমা হবে। এ পর্যায়ে আমি যেতে যাচ্ছি মোহাম্মদ নুরুল আমিনের কাছে। জনাব নুরুল আমিন, আপনারা 2008 সালে ইথিওপিয়াতে একটা পাইলট প্রজেক্ট করেছিলেন, সেটা কনটেক্সটটা অন্যরকম। বাংলাদেশে একটা করেছেন, এটার কনটেক্সটটা একরকম। তো আসলে এই লেসনটা আপনারা কীরকম পেয়েছেন এবং লেসন থেকে পরবর্তী যে পদক্ষেপ সেটা আপনারা কী নেবেন? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। ডাব্লিউপি গ্লোবালি এবং বাংলাদেশে কাজ করছে 2019 থেকে, 2019 সাল থেকে। 2019 থেকে। তো সেখানে আমরা বিভিন্ন পাইলটিং থেকে আমরা যেটা লার্ন করেছি, যেটা দেখেছি, যে এই ইন্স্যুরেন্স পেআউটটা তারা খুব দ্রুত পেতে পারে এবং যেটা তার রিকভারি কাজের ক্ষেত্রে ব্যবহার করতে পারে। যেমন তার কি বলবো যে খাদ্য ক্রয়ের ক্ষেত্রে বা আপনার জমিটা তৈরি, বন্যার পরবর্তী সময় যে জমিটা তৈরি করা, সেই জমি তৈরি করার ক্ষেত্রে বা আপনার বীজ বা সার ক্রয় করার ক্ষেত্রে কিন্তু এই টাকাটা তারা ব্যবহার করতে পারে। কিন্তু আমরা দেখেছি একটু, আমাদের স্টাডি বলে বা আমাদের এভিডেন্স বলে, আমরা যখন পে আউট পর যে আমরা স্টাডি করেছি, আমরা দেখেছি যে তারা পে আউট পাওয়ার পর যে টাকাটা পেয়েছে, এই টাকাটা তারা কেউ খাদ্য ক্রয়ে ব্যবহার করেছে, যার প্রয়োজন খাদ্যের প্রয়োজনের খাদ্য ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করেছে। আবার কেউ দেখা যাচ্ছে এই টাকা বীজ কিনেছে বা সার কিনেছে বা তার জমিটা সে তৈরি করেছে, বা তার দেখা গেছে যে ওই সময় চিকিৎসা সেবা দরকার বন্যা পরবর্তী সময়, এটি টাকাটা কিন্তু সে চিকিৎসা ক্ষেত্রেও সে ব্যবহার করেছে। এবং আমরা এটাও দেখেছি যে অনেক পরিবার দেখেছে যে এই টাকাটা তার বাচ্চার স্কুলিংয়ের জন্য সে ব্যবহার করছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিমা পাওয়ার ফলে যে ক্ষতিপূরণটা পাচ্ছে, সে ক্ষতিপূরণটা কিন্তু সে বিভিন্ন কাজে সে তার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারছে। এছাড়াও আমরা দেখেছি যে তাদের মধ্যে এক ধরনের একটা কনফিডেন্স আমরা দেখেছি যে যারা প্রথম দিকে এই ইন্স্যুরেন্স সম্পর্কে তাদের ধারণা কম ছিল, তারা হয়তো এটা বুঝতে চাইতো না বা বুঝতো না, তা এটার প্রতি একটা বিশ্বাস কম ছিল। এখন কিন্তু আমরা তাদের মধ্যে এক ধরনের বিশ্বাস, এক ধরনের ট্রাস্ট, এটা কিন্তু আমরা দেখেছি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এবং প্রথম দিকে তারা আসলে এটার জন্য যে প্রিমিয়াম দেওয়া, এটা একটা হলো যে তাদের ক্যাপাসিটির একটা ঘাটতি আছে নিঃসন্দেহে, কিন্তু এটা দেওয়ার উইলিংনেসটা, অর্থাৎ দেওয়ার যে ইচ্ছাটা, এটাও কিন্তু তাদের মধ্যে ছিল না। কিন্তু আমরা এখন যেটা দেখেছি, এখন যদি তাদেরকে আমরা বলি যে তোমরা কি এটা যদি প্রিমিয়াম দিতে হয় তাহলে তোমরা দিয়ে দেওয়ার ক্ষেত্রে রাজি আছো কিনা, আমি দেখেছি আমার ভেরি রিসেন্ট ভিজিটে আমি দেখেছি যে তারা কিন্তু এখন কেউ 400-500 টাকা পর্যন্ত প্রিমিয়াম দেওয়ার জন্য তারা রেডি। কারণ তারা এখান থেকে একটা বেনিফিট পাইছে, এখান থেকে একটা লাভ পেয়েছে, যার ফলে তারা কিন্তু এখন তাদের মধ্যে একটা হলো যে তাদের মধ্যে একটা বিশ্বাস জন্মেছে, ইন্স্যুরেন্স সম্পর্কে একটা ধারণাটাও পরিষ্কার হয়েছে। আরেকটা হলো যে এটার বেনিফিট কি সেটা তারা বুঝতে পারছে, যার ফলে কিন্তু তারা এটা এখন তারা নিজেদের টাকায় কিন্তু প্রিমিয়ামটা দেওয়ার জন্য তারা আগ্রহী। তো এটা একটা আমি বলবো যে একটা মানে বিশাল চেঞ্জ। আরেকটা জায়গায় আমি বলবো যে সেটা হলো যে এটার কিন্তু একটা ইম্প্যাক্ট, লোকাল লেভেলে একটা ইম্প্যাক্ট আছে, মার্কেটেও একটা ইম্প্যাক্ট আছে, যে মার্কেটের যে ফাংশনালিটি বা স্ট্যাবিলিটি, সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ রাখে এ ধরনের পে আউটের ক্ষেত্রে বন্যা পরবর্তী সময়ে। তো সব মিলে বলবো যে এটা একটা মানে বন্যা পরবর্তী সময়ে এই ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্সের যে পে আউটটা,
এটা কিন্তু তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জি, ধন্যবাদ জনাব নুরুল আমিন। জনাব সামিউন নবী, আপনি তো গ্লোবাল শিল্ডের সাথেও আছেন, গ্লোবাল শিল্ড বাংলাদেশে কাজ করছে। তো গ্লোবাল শিল্ডটা কিভাবে কাজ করছে বাংলাদেশে, এবং সেক্ষেত্রে ইন্স্যুরেন্সের যে বিমা যেটা কথা বলা হচ্ছে সেটিকে আপনারা কিভাবে দেখছেন? আইডাব্লিউএম অ্যাকচুয়ালি সাপোর্ট স্ট্রাকচার হিসেবে কাজ করছে গ্লোবাল শিল্ডের। আমরা ইআরডি, মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে সাপোর্ট দিচ্ছি, তারাই বেসিক্যালি এটাকে ইমপ্লিমেন্ট করছে গ্লোবাল শিল্ডের কার্যক্রমটাকে। গ্লোবাল শিল্ড একটা হচ্ছে আপনার G7 অ্যান্ড V20 কান্ট্রিজগুলো একটা ইনিশিয়েটিভ। তারা ক্লাইমেট ভালনারেবল কান্ট্রিগুলোতে তারা CDRFI প্রোভাইড করে, মানে ক্লাইমেট ডিজাস্টার রিস্ক ফাইন্যান্স অ্যান্ড ইন্স্যুরেন্স। সো ওরা যে কয়টা সাপোর্ট সার্ভিস দিতে পারে তাদের মধ্যে ওয়ান অফ দ্য কম্পোনেন্ট হচ্ছে ইন্স্যুরেন্স। এইটা করার জন্য ওরা আমাদেরকে ধরেন সিলেক্ট করেছে, আমরা অ্যাসেসমেন্টটা করছি, পুরো বাংলাদেশে স্টাডি করছি যে বর্তমান ল্যান্ডস্কেপটা কীরকম অবস্থায় আছে, কতটা আপনার কোথায় কোথায় গ্যাপগুলো আছে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। আইডেন্টিফাই করে এটা অলমোস্ট আমাদের প্রজেক্টটা ফিনিশিং পর্যায়ে আছে, আমরা ইআরডির কাছে রিপোর্ট জমা দিচ্ছি। এবং মানে এটা বলার উদ্দেশ্যটা হচ্ছে কি, সরকার কিন্তু আসলে সত্যি উদ্যোগ নিচ্ছে, মানে আমরা খুব বেশি পিছনে নাই। নাফিসা যেটা বললেন যে আমাদের যে একটা সেন্ট্রাল উদ্যোগ দরকার, সেন্ট্রালাইজড উদ্যোগ দরকার, আমাদের রিস্ককে অ্যাসেস করার জন্য একটা সেন্ট্রাল জায়গা দরকার। নুরুল আমিন ভাই সুন্দর বলেছেন যে আসলে আমরা তো মানে কাউকে সাপোর্ট দিতে চাচ্ছি। আমাদের ক্লাইমেট ভালনারেবল মানুষ বাংলাদেশে, আমরা ইন্ডেক্সের 9th এখন ওয়ার্ল্ডের। আমাদের হায়েস্ট পপুলেশন, আমাদের হয়তো কোস্টাল এরিয়াতে এক্সপোজড পপুলেশন বেশি আছে, কিন্তু আমি কীভাবে ওদেরকে সাপোর্ট দিব? সাপোর্ট, আমাদের টাকা তো লিমিটেড, তা আমাকে দিতে হবে যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যে তাকে একভাবে দেখতে হবে, যে কম ক্ষতিগ্রস্ত তাকে আরেকভাবে দেখতে হবে। এইখানেই আপনার ওই রিস্ক অ্যানালিটিক্স যে ব্যাপারটা সেটা চলে আসে। আমরা আমাদের টেকনোলজি ইউজ দিয়ে আমাদের সেই দক্ষতা আছে, বাংলাদেশে সেই দক্ষ জনশক্তি আছে, কিন্তু এখন আমরা এটাকে স্কেল আপ করতে পারি। আমরা গ্লোবাল শিল্ড প্রোগ্রামটা রান করার সময় দেখলাম বর্তমানে প্রায় 46টা প্রোগ্রাম চলমান আছে, বিভিন্ন রকমের ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্সকে প্রোভাইড বিভিন্ন রকমের নামে। তো আমাদের ইডরা আছে, আপনার ইন্স্যুরেন্স রেগুলেটরি অথরিটি, তারাও কিন্তু খুবই যুগোপযোগী আপনার নীতি তৈরি করছে এবং তারা অ্যাডাপ্ট করছেন। কিন্তু তারপরে আমরা কিছু কিছু গ্যাপস পেয়েছি, যেমন একটা ধরেন গ্যাপ যেটা শুরুতে বললাম টেকনিক্যাল গ্যাপস, যে জিনিসটা ধরেন আমাদের টেকনোলজিক্যালকে আপগ্রেড করতে হবে, আমাকে তথ্য পেতে হবে। আপনি যদি আগে থেকে তথ্য না পান, আপনি কীভাবে প্রেডিক্ট করবেন যে কে কে হয়েছে? অ্যাট দ্য সেম টাইম আমাদের কিছু পলিসি গ্যাপস আছে, কিছু পলিসিগুলোকে কিছু কিছু পলিসিকে আপডেট করতে হবে। আমাদের ফিসক্যাল প্ল্যানিংয়ের মধ্যে CDRFI ঠিক ওভাবেই ইন্টিগ্রেট করা হয় নাই, কনসিডার করা হয় নাই। সো এটা একটা আনা যেতে পারে। আমাদের যে ন্যাশনাল ডিজাস্টার রিস্ক ফাইন্যান্স স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে, খুবই সুন্দর স্ট্র্যাটেজি তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে এখানে একটা আপনার স্পেসিফিক সেল থাকবে যার কাজই হবে এগুলো করার। এখানেও আপনার হয়তো আমরা স্কেল আপ করতে পারি, সেখানেও হয়তো আমরা স্ট্রেনথেন করতে পারি বিভিন্ন ডোনার এজেন্সি সাপোর্ট প্রোগ্রামের মাধ্যমে। এবং আমরা অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ফাইন্যান্স আনতে হবে। আপনি জেনে খুশি হবেন যে ওয়ার্ল্ডে কিন্তু প্রায় $1 ট্রিলিয়ন ইকুইভ্যালেন্ট প্রাইভেট ইকুইটি ফান্ডসগুলো আছে। যদি এটা আপনার ওয়ার্ল্ডের যতগুলো ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে ওয়ার্ল্ডের, আমি আপনার লাস্ট কপে যখন গিয়েছিলাম সেখানে আমরা একটা সেশনে অ্যাটেন্ড করেছিলাম, সেখানে আমাদেরকে তারা বললো যে দেখো আমাদের কাছে ফান্ড অ্যাভেলেবেল আছে, নট দ্যাট যে টাকা নাই, কিন্তু টাকাটা যখন আমি বাংলাদেশে নিয়ে যাব আমাকে আগে জানতে হবে যে এটা ইনফ্রাস্ট্রাকচারটা রেডি কিনা। হ্যাঁ, তোমরা পাইলট করেছো, দেখেন আমরা কিন্তু অনেক আগে থেকে বিভিন্ন রকম পাইলট করছি, কিন্তু কোনো পাইলটই কিন্তু অত লম্বা সময় চালাতে পারি নাই। কখন হয়তো কোনো সময় আমাদের ফান্ড ক্রাইসিস হয়েছে, কোনো সময় আমাদের টেকনোলজিক্যাল সাপোর্টের প্রবলেম হয়েছে, সো জিনিসটাকে আগানো যায় নাই। বাট এখন যেহেতু আমরা ধরেন সবাই মোটামুটি একসাথে আগাতে পারছি এবং সরকারও এটা নিয়ে খুবই সচেতন, এবং বর্তমান সরকার যারা আসছেন তাদের ম্যানিফেস্টোর মধ্যে এগুলো খুবই স্ট্রংলি উল্লেখ করা আছে, সেটা দেখে আমরা খুবই আশাবাদী। আমরা আশা করছি যে বাংলাদেশে ধরেন ক্লাইমেট এমন আমার জিওগ্রাফিক্যাল লোকেশন, আমি ক্লাইমেট ভালনারেবিলিটি থেকে উঠতে পারবো না, আমাকে শিখতে হবে কীভাবে আমি এটাকে সাথে নিয়ে আগাতে পারি। তো আমি মনে করি যে যেহেতু আমরা এখন টেকনোলজিক্যালি মোটামুটি একটা অ্যাডভান্স জায়গায় যেতে পেরেছি, আমাদের সে দক্ষতা আছে, যদি আমি আমাদের ক্যাপাসিটিকে এনহ্যান্স করতে পারি, আমাদের ডেটা কালেকশনকে এনহ্যান্স করতে পারি, তাহলে আমরা খুবই মানে সাকসেসফুলি এই প্রোগ্রামটাকে আরও অনেক বড় করতে পারবো। তো এই ক্ষেত্রে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যাওয়ার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, অবশ্যই সুযোগ আছে। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। যেমন দেখেন আইডাব্লিউএম, আমরা তো একটা ধরেন ট্রাস্ট এন্টিটি, আমাদের তো কোনো ধরেন প্রাইভেট ওনারশিপ নাই কারো, কিন্তু আমাদের কাছে দক্ষতা আছে, আমাদের কাছে ডেটা আছে, আমার লাস্ট 30 ইয়ার্সের ডেটা আমাদের কাছে বাংলাদেশে আছে। কিন্তু আমার কাছে যেটা নাই সেটা হচ্ছে ধরেন বাংলাদেশের একটা 3D বাংলাদেশ আমি চাই। হ্যাঁ, পুরো টপোগ্রাফি যদি বাংলাদেশে আমার কাছে থাকতো, তাহলে আমি আজকে বন্যা হওয়ার পরে নাফিসা যেটা বললেন যে আমাকে আইডেন্টিফাই করতে হচ্ছে যে কোন হাউসহোল্ডগুলো আপনার বন্যা ইফেক্টেড হয়েছে, কারা বেশি হয়েছে কারা কম হয়েছে। ক্রপ ইন্স্যুরেন্সের কথা নুরুল আমিন ভাই বললেন,
কতটুকু আমার কোন কোন জমিগুলো কতটুকু ইনান্ডেটেড হয়েছে এটা আমাকে যদি বলে দিতে পারি, তাহলে হবে কি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কনফিডেন্স পাবে, তারা তাদের প্রিমিয়াম সেট করতে পারবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যদি আমি একটা এরকম 3D ম্যাপিং করতে পারি, পুরো বাংলাদেশি টপোগ্রাফি নিয়ে আসতে পারি, দেন আইডব্লিউএম সেই টেকনোলজিটা আছে যে আমি যে কোনো একটা আপনার ক্যাটাস্ট্রফিক ইভেন্ট হলে আমি অলরেডি মডেল করে দেখিয়ে দিতে পারবো যে হ্যাঁ এইসব জায়গাগুলো অলরেডি অ্যাকচুয়ালি হয়েছে। সো যখন আমার এই ডাটা এবং ফিল্ড ডাটা ম্যাচ করবে, তখন আমার ধরেন ইন্স্যুরেন্সগুলো অটোমেটিক ট্রিগার ইনিশিয়েট হবে এবং সবাই ইজিলি পে আউটটা পেয়ে যাবে। সো এখানে আমাদের ধরেন প্রাইভেট সেক্টর আমাদের সাথে আসতে পারে। এবং যেটা সবচেয়ে ভালো জিনিস হচ্ছে কি, আগে বাংলাদেশে আপনার ধরেন যে প্রিমিয়াম দেয় ব্যাপারটা অতটা প্রচলন ছিল না, কিন্তু এই যে WFP এবং এই অক্সফাম এদের প্রোগ্রামগুলোর মাধ্যমে মানুষদের মধ্যে প্র্যাকটিসটা তৈরি হচ্ছে। সো ডেফিনেটলি এখানে অন্য কেউ এসে ধরেন প্রাইভেট সেক্টরে অনেকেই এসে আমাদের সাথে জয়েন্টলি স্কেল আপ করতে পারবে। জি, ধন্যবাদ মোহাম্মদ সামিউন নবী। নাফিসা তাসনিম খান, আপনি বলছিলেন যে প্রিমিয়ামে দেওয়ার ক্ষেত্রে বা নেয়ার ক্ষেত্রে কিছুটা ডিলে হয়ে থাকে, তো এই ডিলেটা আসলে কতটুকু ভবিষ্যতে আরও মিনিমাইজ করা যায়, এটা একটি বিষয়। একটা বিষয় বলবেন যে আমরা ক্লাইমেট জাস্টিসের কথা বলি, তো এই ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্সটা ওই জাস্টিসটা নিশ্চিত করার ক্ষেত্রে কতটুকু ভূমিকা পালন করতে পারবে? আমি আসলে বলছিলাম যে পে আউট দেওয়ার ক্ষেত্রে কিছুটা দেরি হয়ে যায়, ডিলে হয়ে যায়, যেটা কিনা আসলে আমরা এই যে ডেটার যে গ্যাপ অথবা ডেটা সোর্সগুলোকে যদি আমরা আর একটু স্ট্রং করতে পারি, যেটা দিয়ে আমরা খুব রিয়েল টাইম একটা দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হওয়ার পরে দুর্যোগের পরবর্তী সময় খুব রিয়েল টাইমে আমি ডেটাটা পেয়ে যাব যে ওই এলাকায় কী ধরনের বন্যা হয়েছে অথবা বৃষ্টিপাত হয়েছে বা কী ধরনের বায়ুপ্রবাহ ছিল, অথবা সাইক্লোন হলে কী ধরনের কত নাম্বার সিগন্যালের সাইক্লোন আসলে প্রবাহিত হচ্ছে। এই ধরনের ইনফরমেশনগুলো যত রিয়েল টাইম এবং যত দ্রুত পাবলিকলি অ্যাক্সেসেবল হবে বা প্রাইভেট সেক্টর বা বিমা কোম্পানিগুলোর কাছে নিয়ে যাওয়া পসিবল হবে, ততই আসলে পে আউট অ্যাসেস করে তাদেরকে টাকা দিয়ে দেওয়াটা সহজ হবে। আপনার আরেকটা প্রশ্ন যেটা ছিল ক্লাইমেট জাস্টিসের ব্যাপারে, এখানে একটু ব্যাকগ্রাউন্ড আমি দিতে চাই যে ক্লাইমেট জাস্টিসকে আসলে কানেক্ট করার জন্য এখানে সরকারের রোলটাই সবচেয়ে বেশি, এবং আমরা বলছি যে ভর্তুকি দেওয়ার ব্যাপারে আমরা বলতে চাই যে প্রিমিয়ামটা আসলে কিছুটা হলেও সরকারের তরফ থেকে ভর্তুকি দেওয়া হোক, এবং এই জায়গাটাতেই আসলে বাংলাদেশ এই দুর্যোগ প্রবণ এলাকা হিসেবে যে ফান্ডগুলো বাইরের দেশগুলো থেকে পাওয়ার কথা, সেই ফান্ডগুলোকে যদি আমরা ক্লাইমেট ফান্ডগুলোকে যদি কানেক্ট করতে পারি এই ইন্স্যুরেন্স মেকানিজমের সাথে, সেক্ষেত্রে হচ্ছে এই ক্লাইমেট জাস্টিসটাকে অনেকখানি এস্টাবলিশ করা সম্ভব হবে। তার সাথে আরও একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের রিইন্স্যুরেন্স যে ক্যাপাসিটিটা আছে, কান্ট্রি রিইন্স্যুরেন্স ক্যাপাসিটিটা অনেক বাড়াতে হবে। সেটার জন্য এই ধরনের ইন্স্যুরেন্সকে চালানোর জন্য আমার একটা প্রপার রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দরকার। আমাদের মাইক্রো ইন্স্যুরেন্স রেগুলেটরি ফ্রেমওয়ার্ক রয়েছে, বিমা আইন 2010-এ মাইক্রো ইন্স্যুরেন্স কীভাবে ফাংশন করবে, তাদের ডিস্ট্রিবিউশন এজেন্ট কেমন হবে, কমিশন কেমন হবে, সেই সম্পর্কে কিছু ইন্ডিকেশন আছে। কিন্তু ইন্ডেক্স বেসড ইন্স্যুরেন্স কীভাবে কাজ করবে, তাদের ডিস্ট্রিবিউশন পার্টনার কেমন হবে, কী ধরনের কমিশন তারা চার্জ করতে পারে, এই ধরনের কোনো প্রপার গাইডলাইন এই মুহূর্তে নাই। আমাদের মাইক্রো ইন্স্যুরেন্সের জন্য একটা প্রপার গাইডলাইন দরকার হবে, যেটার আন্ডারে ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স কাজ করতে পারে, এবং এটা ফিন্যান্সিং আসতে পারে ফ্রম দোজ ফরেন ফান্ডস উই আর টকিং অ্যাবাউট, এবং সেখান থেকে আমাদের ইন্টারনাল রিইন্স্যুরারের কাছেই আসলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেন তাদের এখন যেরকম ইন্স্যুরেন্স কোম্পানিগুলো 50% পর্যন্ত নন লাইফ ইন্স্যুরার এসবিসির কাছে বা সাধারণ বীমা কর্পোরেশনের কাছে রিইন্স্যুরেন্স করার কথা আছে, আইনে আছে, কিন্তু দেখা যাচ্ছে যে এত বড় বড় ইন্স্যুরেন্স হচ্ছে এবং সেটার রিস্ক সাধারণ বীমা কর্পোরেশনকেও হয়তো ছাড়িয়ে যাচ্ছে, তা সেই জন্য বাইরের রিইন্স্যুরারগুলো এই স্পেসে কাজ করছে, এবং আমাদের দেশীয় যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তারা ফরেন রিইন্স্যুরারের সাপোর্ট নিচ্ছে। এটাকে যদি আমরা দেশের ভেতরে রাখতে পারি, তাহলে হচ্ছে বাইরে থেকে যে টাকাগুলো আসলো সেটা আমার কান্ট্রি ইকোনমিতে আসলে ইম্প্যাক্ট ফেলতে পারবে এবং ক্লাইমেট জাস্টিস প্রতিষ্ঠিত। জি, নাফিসা তাসনিম খান, আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ নুরুল আমিন, নাফিসা তাসনিম খান বলছিল যে পলিসিতে কিছু ঘাটতি রয়েছে, যে আপগ্রেড করতে হবে, কিছু গাইডলাইন্স লাগবে, তো ওই জায়গাতে WFP কি রকম সাপোর্ট দিতে পারে বাংলাদেশ গভর্নমেন্টকে? আসলে আমরা যদি দেখি যে আমরা যখন ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স নিয়ে কাজ করছি এবং এটা যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি বা ডিজাইন করতে যাচ্ছে, তখন কিন্তু আমরা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি পলিসি রিলেটেড। এবং শুরুতেই আমরা যখন একটা কান্ট্রি কনটেক্সট অ্যানালাইসিস করেছিলাম, তখনও কিন্তু এই পয়েন্টগুলো আমরা আসলে রাইটলি আইডেন্টিফাই করেছি যে আসলে এই ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্স প্রমোট করার জন্য আসলে কী কী ধরনের চ্যালেঞ্জ আছে পলিসি রিলেটেড, এবং নাফিজা রাইটলি মেনশন করেছেন দিস ইজ দ্য পলিসি।
তো আপনারা জানেন যে বাংলাদেশে একটা ইনস্টিটিউশন আছে, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, ইডরা। ইডরা আসলে দে আর দ্য মেইন রেসপন্সিবল দ্য অর্গানাইজেশন, মানে এই ধরনের পলিসি ডেভেলপ করা বা পলিসি ইমপ্লিমেন্ট করা, তারা হলো মেইন রেসপন্সিবল অর্গানাইজেশন, এবং এটা হলো আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তো আমরা ডাব্লিউপি ইডরার সাথে কোলাবোরেটিভ ওয়েতে কাজ করছি যে তাদের যে এক্সিস্টিং পলিসি আছে বা গাইডলাইন আছে সেটাকে রিভিউ করা, রিভিউ করে কীভাবে সেটাকে উপযোগী করে তোলা যায়, অর্থাৎ এটাকে কোনো কোনো ক্ষেত্রে এই এক্সিস্টিং পলিসিটাকে রিভিউ করে আপডেট করা, আবার নতুন পলিসি ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু ক্লোজলি ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটির সাথে কাজ করছি। আমরা তাদেরকে সাপোর্ট করতেছি যে কী কী পলিসি গ্যাপগুলো আছে, যেটা সাবিন নামি ভাই বলছেন যে গ্যাপগুলো কী, সেগুলোকে আমরা আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে তাদেরকে হেল্প করতেছি, এবং এই গ্যাপগুলোকে মিনিমাইজ করার জন্য কী ধরনের পলিসি দরকার বা কী ধরনের গাইডলাইন দরকার বা কী ধরনের ফ্রেমওয়ার্ক দরকার, সেই জায়গাটাতে কিন্তু আমরা এটার সাথে মানে ক্লোজলি কাজ করছি। ন্যাশনাল লেভেলে একটা ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি আমরা একটা ড্রাফট করেছি, এটা হয়েছে আমাদের, কিন্তু এটা কিভাবে অপারেশনালাইজ হবে, এটা কিভাবে ইমপ্লিমেন্ট হবে, সেটা স্টিল নট ক্লিয়ার। আমরা কিন্তু ওই জায়গাটাতেও আমরা মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ তাদের সাথে কোলাবোরেটিভ ওয়েতে কাজ করছি, যাতে করে এই যে আপনার ডিজাস্টার রিস্ক ফাইন্যান্সিং স্ট্র্যাটেজি যেটা হয়েছে সেটা কীভাবে মোর অপারেশনালাইজ করা যায়, এটাকে কীভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটার জন্য। এবং এটা হয়েছে, কিন্তু এটা কিন্তু সবাই কিন্তু অ্যাওয়ার না, এটা এই পলিসি সম্বন্ধে বা স্ট্র্যাটেজি সম্বন্ধে সবাই অ্যাওয়ার না, এটার উপর একটা ক্যাপাসিটি বিল্ডিংয়েরও দরকার আছে। ওই জায়গাটাতেও মানে আমরা ডাব্লিউপি গভর্নমেন্টের সাথে ক্লোজলি কাজ করছি। তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই আপনারা গভর্নমেন্টের সঙ্গে যোগাযোগ করেছেন, গভর্নমেন্টের রেসপন্সটা কীরকম পেয়েছে? গভর্নমেন্ট শুরু থেকে এটা নিয়ে, যেহেতু একটা নতুন ইনিশিয়েটিভ, এটা প্রত্যেকটা সেক্টরে একটু কিছু চ্যালেঞ্জ ছিল, যে এটা সম্বন্ধে তারা যেহেতু অ্যাওয়ার না, বা এটা মেকানিজম কি, এটা বেনিফিট কি, এটা সম্বন্ধে তাদের ওইভাবে অ্যাওয়ারনেসটা ছিল না। গভর্নমেন্ট লেভেলেও কিন্তু ওই ধরনের একটা চ্যালেঞ্জ ছিল যে আসলে এই ধরনের ইন্ডেক্স বেস বা প্যারামেট্রিক ইন্স্যুরেন্স আমাদের দেশে কাজ করবে কিনা। ইভেন আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি দে আর নট ইভেন আওয়ার মানে গভর্নমেন্ট যে মিনিস্ট্রিগুলো আছে, মিনিস্ট্রি অফ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলিফ, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার, মিনিস্ট্রি অফ লাইফ স্টক, দে আর নট অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট। বাট আমি বলবো যে এটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে তাদের মধ্যে, তাদের মাইন্ড সেট আপটা চেঞ্জ হচ্ছে যে হ্যাঁ, আমরা যখন এই যে পাইলটিং যে করছি, পাইলটিং করার ফলে যে রেজাল্টগুলো আসছে, যে এভিডেন্সগুলো, এটা যখন তাদের সাথে আমরা শেয়ার করছি, লার্নিংগুলো, বেস্ট প্র্যাকটিসগুলো যখন শেয়ার করছি, তাদের মধ্যে কিন্তু এক ধরনের চেঞ্জ আসছে আর কি। এবং দেখেন, গভর্নমেন্ট এখন, এতদিন আমরা পাইলটিং করেছি ডাব্লিউপি, এখন গভর্নমেন্ট এটাকে পাইলটিং করছে। দ্যাটস আনাদার অ্যাচিভমেন্ট বা সাকসেস আমি বলবো, যে গভর্নমেন্ট মিনিস্ট্রি অফ ফাইন্যান্স তারা ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কোলাবোরেটিভ ওয়েতে একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করতে যাচ্ছে, একটা ম্যাক্রো লেভেলের ইন্স্যুরেন্স প্রোডাক্ট। দিস ইজ ভেরি ইনোভেটিভ অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং অন বিহাফ অফ দ্য কমিউনিটি পিপল। তারা কমিউনিটি পিপলের পক্ষ হয়ে গভর্নমেন্ট প্রিমিয়াম দেবে, এটা কমিউনিটি পিপল এটা প্রিমিয়াম দেবে না, গভর্নমেন্ট প্রিমিয়াম দেবে, যেটাকে আমরা বলছি ম্যাক্রো লেভেল ইন্স্যুরেন্স প্রোডাক্ট। এই ধরনের একটা প্রোডাক্ট ডিজাইন করতে যাচ্ছে। যেহেতু আমাদের ডাব্লিউপির আমাদের একটা টেকনিক্যাল এক্সপার্টাইজ আছে, বা আমাদের অপারেশনাল একটা এক্সপার্টাইজ আছে যে ধরনের প্রোডাক্ট ডিজাইন এবং ইমপ্লিমেন্টের ক্ষেত্রে, তারা কিন্তু আমাদেরকে পার্টনার হিসেবে নিয়েছেন, গভর্নমেন্ট অ্যাজ এ টেকনিক্যাল পার্টনার এই প্রজেক্টের জন্য, ইমপ্লিমেন্টিং পার্টনার, যাতে করে আমরা ডাব্লিউপি গভর্নমেন্টকে টেকনিক্যাল সাপোর্ট বা অপারেশনাল সাপোর্টটা আমরা দিতে পারি এই প্রজেক্টের ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে। এটা কিন্তু আমরা এই যে 2026-এর ফেব্রুয়ারি থেকে আমরা প্রজেক্টে স্টার্ট করেছি, আমরা অলরেডি এটা কাজ মাঠে শুরু হয়ে গেছে। জি, ধন্যবাদ মোহাম্মদ নুরুল আমিন। জনাব সামিউন নবী, আপনি বলছিলেন যে বিদেশে যখন কথাবার্তা হয় তখন তারা বলে যে অবকাঠামো বা ডেটা অবকাঠামোর কথা বলে, তো আসলে কীরকম ইনফ্রাস্ট্রাকচার বা ডেটা ইনফ্রাস্ট্রাকচার দরকার বাংলাদেশে এটি আরও বিস্তৃত পরিসরে চালু করার ক্ষেত্রে? অ্যাকচুয়ালি সবচেয়ে আগে লাগবে আপনার রিয়েল টাইম ডেটা কালেকশন, যেটাও মেনশন করেছে। আপনার যেমন দেখেন, আমরা বিভিন্ন ট্রিগার ইভেন্টকে আমাকে আইডেন্টিফাই করতে হয় আপনি যখন ইন্স্যুরেন্সকে পে আউটটা চালু করবেন। একটা হতে পারে উইন্ড স্পিড হতে পারে। সো উইন্ড স্পিডটা যখন একটা সাইক্লোন হচ্ছে, যদি হয় না এরকম পুরো ডিজাইন করা থাকে যে যদি এটা আপনার 60 কিলোমিটারের বেশি হয় বা 80 কিলোমিটারের বেশি উইন্ড স্পিড হয়, দেন একটা পার্টিকুলার অ্যামাউন্ট ডিসবার্স হয়ে যাবে যার যার মতো ইয়েতে আর কি। অ্যাট দ্য সেম টাইম ফ্লাডের যখন হয়, তখন যখন বলা হয় যে ঠিক আছে, তোমার একটা সার্টেন সেন্টিমিটার ক্রস করলে, ডেঞ্জার লেভেলটা ক্রস করলে তোমাকে আমি একটা পে আউটটা দিব।
তো এই ডেটা কালেকশনগুলো করার জন্য আপনার সফিস্টিকেটেড আপনার ইকুইপমেন্টস এবং টেকনোলজি দরকার, যেটার জন্য আপনার ইনভেস্টমেন্ট লাগবে। যদি আপনি এখানে ইনভেস্ট করতে পারেন দেন আমাদের ওই তথ্য অবকাঠামো যেটা আমাদের দরকার সেটা আমাদের পুরাটা তৈরি করে ফেলতে হবে। আমি আবারও বলছি আমাদের সেই দক্ষতা আছে, বাট আমাদের সেই দক্ষতাটাকে ইমপ্লিমেন্ট করতে গেলে আমাদের ফাইন্যান্সিং লাগবে। জি, মোহাম্মদ সামিউন নবী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার জন্য, এবং আমরা আশা করি যে আমাদের আলোচনা থেকে গভর্নমেন্ট এই ইন্স্যুরেন্সটা বিস্তৃত পরিসরে কিভাবে চালু করা যায় সেই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি সামনে আপনাদের সাথে আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।